আজকে অনলাইন ক্লাসে আমি আরম্ভ করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের মাধ্যমিক পর্যায়ে নবম দশম শ্রেণীর গণিত হতে প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা সম্পর্কিত কিছু বিষয় আলোচনা করার আশাবাদ ব্যক্ত করছি। প্রথমেই তোমরা একটা ভিডিও টিউটোরিয়াল তোমরা ভালো করে দেখো, তারপর আমি মূল আলোচনায় ফিরে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এতক্ষণ যে ভিডিও টিউটোরিয়ালটি দেখলে, ভিডিও টিউটোরিয়ালে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে তার আগে একটু কথা বলতে চাই। তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি একটি শ্রেণী কক্ষের মধ্যে আছি। এখানে অনেকগুলা বেঞ্চ বা ডেস্ক টেবিল, চেয়ার সব কিছুই আছে। শ্রেণীকক্ষের উপযোগী সব কিছুই আছে, শুধুমাত্র স্টুডেন্ট নেই। তোমরা হয়তো জানো, এই বৈশ্বিক মহামারী করোনা নামক বৈশ্বিক মহামারীর কারণে আজকে প্রতিটি শ্রেণীকক্ষই এরকম তোমরা দেখবে। তারপর আমরা তোমাদের স্বার্থে অব্যাহতভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পড়াশোনার ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের চেষ্টা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। তো যাই হোক, তোমরা এতক্ষণ যে ভিডিও টিউটোরিয়ালটি দেখলে, এখানে প্রথমে একটা ছবি দেখেছো, যেটা দুটি পাখির ছবি। তারপরে দেখেছো তোমরা কতগুলি হরিণের ছবি। এখানে 6টি হরিণ ছিল, তোমরা সংখ্যাও দেখেছো। এরপর তোমরা দেখেছো একটি কতগুলো মাছের ছবি, এবং সেখানে মাছেরও সংখ্যা ছিল 9টা। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে 2, 6, 9 এগুলি আসলে কি আমরা সবাই জানি, এগুলি হচ্ছে সংখ্যা। এই সংখ্যা দিয়েই গণিতের শুরু। এই সংখ্যাই হচ্ছে গণিতের প্রাণ, এবং এগুলিকে অঙ্ক বলা যায়। তবে সবগুলি আবার অঙ্ক নয়, কারণ আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে অঙ্ক, আর এক বা একাধিক অঙ্ক সম্বন্ধে গঠিত হয় সংখ্যা। তো যাই হোক, সংখ্যা অঙ্ক যেটাই হোক, এগুলি সবই গণিতের প্রাণ, এবং এগুলি সবগুলি নিয়েই হচ্ছে যে সংখ্যার সেট, সেটাই হচ্ছে বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ বাস্তব সংখ্যা। আজকে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করব। আমি এরপরে তোমাদের আরও কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি সেগুলি তোমরা ভালোভাবে দেখবে এবং পর্যবেক্ষণ করবে। এগুলি ভালোভাবে দেখলে এবং পর্যবেক্ষণ করলে তোমাদের বাস্তব সংখ্যা সম্পর্কে অনেকটা ধারণা স্পষ্ট হয়ে যাবে, এবং বাস্তব সংখ্যা সম্পর্কিত সমস্যাগুলি সমাধানে তোমরা এগিয়ে যেতে পারবে। আশা করি সবাই বিষয়টা ভালোভাবে শুরু করব। আমরা এরপরে আরও কিছু তথ্য দেখব, তারপর আমরা ধাপে ধাপে মূল আলোচনা দিকে আমরা চলে আসব। আমরা লক্ষ্য করো, এখানে একটি বক্সে পর্যায়ক্রমে কিছু সংখ্যা, বা এটাকে আমরা
অঙ্ক বলতে পারি। অঙ্ক বলাটা আসলে যৌক্তিক হবে না, কারণ এখানে 1 থেকে অসীম পর্যন্ত, আর আমরা জানি অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তো যাই হোক, এখানে 1 2 3 এইভাবে ক্রমানুসারে অসীম পর্যন্ত এখানে সংখ্যাগুলি নির্দেশ করা আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে পর্যবেক্ষণ করলে বলতে পারবে এগুলি সবই ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে উপরের এই সংখ্যাগুলি নিয়ে যদি তোমাদের প্রশ্ন করা হয়, উপরের সংখ্যাগুলি কি ধরনের, আশা করি তোমরা উত্তর দেবে এগুলি সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা আরও কিছু তথ্য লক্ষ্য করি। তোমরা এবার একটা বক্সে আরও কিছু সংখ্যা দেখতে পাচ্ছ, যে সংখ্যাগুলি পূর্বের সংখ্যার অনুরূপ নয়। এখানে দেখবে প্রথমে লব্বায় হর আকারের 2/5, -2, -12, 0.12, 0.235 ... তারপর স্কোয়ার রুট 7, 0.3 পৌনঃপুনিক। এখানে বিভিন্ন প্রকার সংখ্যা আমরা এই বক্সে লক্ষ্য করে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে এবার আমরা যদি আমি যদি তোমাদের প্রশ্ন করি, এখন বলো তো উল্লেখিত সংখ্যাগুলো কি একই ধরনের? তোমরা ইতিমধ্যেই তোমাদের প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পেয়ে গেছো। কি বলবে? না, একই ধরনের না। তার মানে আগের সংখ্যাগুলি আর এই সংখ্যাগুলির মধ্যে পার্থক্য রয়েছে। তো আগেরগুলো সংখ্যা, এগুলোর সংখ্যার দিক বিবেচনায় এরা বিভিন্ন প্রকৃতি, বিভিন্ন ধরনের, কিন্তু এরা প্রত্যেকেই সংখ্যা, বিভিন্ন প্রকার সংখ্যা। তাহলে বলতো উল্লেখিত যে সংখ্যাগুলি কি ধরনের সংখ্যা? মানে এর আগের বক্সের সংখ্যা দেখলাম, পরের বক্সের সংখ্যা দেখলাম, এই সবগুলি কি ধরনের সংখ্যা? আমরা যদি আবার একটু রিভিউ করি, তো আগের যে সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা ছিল, আবার পরের যে সংখ্যাগুলি এগুলি স্বাভাবিক সংখ্যা না, তবে স্বাভাবিক সংখ্যাগুলো দিয়েই তৈরি। তাহলে এই সবগুলি সংখ্যাই হচ্ছে কি সংখ্যা? আমরা উত্তর পেয়ে যাব বাস্তব সংখ্যা। আজকের এই যে বাস্তব সংখ্যাগুলো আমরা দেখলাম, এখানে বাস্তব সংখ্যাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সংখ্যা আমরা লক্ষ্য করলাম। তাই আজকে আমরা যে পাঠটি নিয়ে আসব, বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ, অর্থাৎ এই বাস্তব সংখ্যাকে কীভাবে আমরা শ্রেণীবিভাগ করব তা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করবে এবং দেখবে, তাহলে বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের মোটামুটি একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি হয়ে যাবে। শিক্ষণফল, আসলে এই পাঠটি থেকে আমরা কি শিখব, কি জানতে পারবো, কি বুঝতে পারবো, এটা হচ্ছে শিক্ষণফল। দেখি কি কি শিক্ষণফলের মধ্যে আছে। স্বাভাবিক সংখ্যা কি বলতে পারবে? আমরা ইতিমধ্যে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা আমরা পেয়ে এসেছি। তারপরে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস করতে পারবে, যেটা আমাদের আজকের পাঠের বিষয়। তারপরে মূলদ ও মূলদ সংখ্যা কি তা চিহ্নিত করতে পারা। তাহলে এই যে শিক্ষণফলগুলো, এর আলোকেই আজকে আমরা এই পাঠটির আলোচনা অব্যাহত রাখব বলে আশা রাখছি। তাহলে চলো দেখা যাক। আমরা ইতিমধ্যেই কিছু সংখ্যা বা অঙ্ক বা যেটাই বলি, আমরা বিভিন্ন ধরনের সংখ্যা আমরা দেখেছি। এর মধ্যে ধনাত্মক যে অখণ্ড সংখ্যাগুলি আমরা দেখেছি, এগুলিকে যদি আমরা সাজাই তা কীরূপ দেখা যাবে চলো দেখি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 এভাবে পর্যায়ক্রমে অসীম পর্যন্ত। এগুলি সবই হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। আর এই ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলিকে সাজালেই তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম
যে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে যদি আমরা সাজালেই তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আশা করি এই স্বাভাবিক সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আজকের পাঠের মূল যে শিরোনামটা বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ, আমরা সেই জায়গায় এখন যাব। দেখা যাক বাস্তব সংখ্যাকে কিভাবে শ্রেণীবিভাগ করা হয়। ভালো করে খেয়াল করবে। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বাস্তব সংখ্যাকে প্রধান দুটি ভাগে ভাগ করেছে, একটা মূলদ আর একটা অমূলদ। তারপরে আবার লক্ষ্য করে দেখো মূলদকে আবার দুই ভাগে ভাগ করেছে, পূর্ণ এবং ভগ্নাংশ। আর অমূলদ শুধু অসীম অনাবৃত। তারপরে পূর্ণকে আবার তিন ভাগে ভাগ করেছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, জিরো, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করেছে, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ বলা হয়। তারপর লক্ষ্য করো ধনাত্মক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করেছে, মৌলিক ধনাত্মক সংখ্যা, ওয়ান, এবং যৌগিক ধনাত্মক সংখ্যা। আবার সাধারণ ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করেছে, প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করেছে, সসীম এবং অসীম আবৃত। তোমরা আরো লক্ষ্য করে দেখো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলা যায়, কারণ অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরো লক্ষ্য করবে যে অসীম আবৃত, অসীম অনাবৃত। আমরা কিন্তু অসীম বলতে যেটা বুঝি যার শেষ নাই, কিন্তু মূলদ সংখ্যা তো এরূপ হওয়ার কথা নয়। তাহলে অসীম আবৃত কেন আসলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো জানো দশমিক ভগ্নাংশকে প্রধান দুটি ভাগে ভাগ করে, একটা অসীম, একটা সসীম, একটা হচ্ছে অসীম। এই অসীমকে আবার দুই ভাগে ভাগ করে, অসীম আবৃত এবং অসীম অনাবৃত। এই অসীম আবৃতকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা যায়, অর্থাৎ লব্বয় হর আকারে প্রকাশ করা যায়। কিন্তু অসীম অনাবৃতকে কখনোই মূলদীয় ভগ্নাংশ অর্থাৎ লব্বয় হর আকারে প্রকাশ করা যায় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে বাস্তব সংখ্যাকে প্রধান দুটি ভাগে যে ভাগ করেছি, মূলদ, অমূলদ, আমি এদের একটু সংক্ষিপ্ত পরিচয় তোমাদেরকে দিব। মূলদ সংখ্যা হলো যে সকল বাস্তব সংখ্যাকে লব্বয় হর আকারে প্রকাশ করা যায়, তারাই হচ্ছে মূলদ। আর অমূলদ হচ্ছে তাদেরকে লব্বয় হর আকারে প্রকাশ করা যায় না, তারাই হচ্ছে অমূলদ। মূলদের মধ্যে প্রধান দুই প্রকার রয়েছে, একটা পূর্ণ আর একটা অপূর্ণ। অর্থাৎ অখণ্ড সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বলে, আর অংশ বা খণ্ড সংখ্যাগুলি হচ্ছে ভগ্নাংশ। পূর্ণের মধ্যে রয়েছে ধনাত্মক। এই পূর্ণের মধ্যে যেগুলি অখণ্ড ধনাত্মক, যেগুলি অখণ্ড, শূন্য অপেক্ষা বড় এবং অখণ্ড, তারা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং শূন্য একটি স্বতন্ত্র সংখ্যা, এটা পূর্ণ, এটা ধনাত্মক নয়, ঋণাত্মক নয়। আর শূন্য অপেক্ষা ছোট যারা, সেগুলিকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার ধনাত্মককে এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক। তোমরা হয়তো জানো, নিচের শ্রেণীতে পড়ে এসেছ যে ওয়ান ব্যতীত অর্থাৎ এক ব্যতীত যে সকল ধনাত্মক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর ক্ষুদ্রতম, ওই জন্য ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে টু, কারণ ওয়ান কোনো মৌলিক সংখ্যা নয়। 2 অর্থাৎ 2, 3, 5, 7 ইত্যাদি এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা ও এক বাদে আর যত সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা রয়েছে, সবই হচ্ছে যৌগিক সংখ্যা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাধারণ ভগ্নাংশ দুই ভাগে ভাগ করেছে, প্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত হচ্ছে যে সকল লব্বয় হর আকারে ভগ্নাংশের লব ছোট হর বড়, তারা প্রকৃত ভগ্নাংশ। আর যাদের লব বড় হর ছোট, তারা অপ্রকৃত। আর অপ্রকৃত যদি পূর্ণ সহ লব্বয় হর আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মিশ্র। আর দশমিক
এর মধ্যে সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যে সকল দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর অঙ্কগুলো গণনাযোগ্য, গণনা করা যায়, তাই হচ্ছে সসীম। আর যেগুলিকে গণনা করা যায় তারা অসীম। অসীমের মধ্যে আবার এমন কিছু অসীম দশমিক ভগ্নাংশ রয়েছে, এই দশমিক বিন্দুর পর একই অঙ্ক বা একাধিক অঙ্ক পরপর আসে, বারবার আসে। ওই সকল অসীম দশমিক ভগ্নাংশকে পৌনঃপুনিক বা আবৃত আকারে প্রকাশ করা যায়, সেগুলি হচ্ছে অসীম আবৃত। আর যে সকল অসীম দশমিক ভগ্নাংশকে কখনই লব্ধ হর আকারে প্রকাশ করা যায় না, তাই হচ্ছে অসীম অনাবৃত। আর এগুলি সবই হচ্ছে অম্লক সংখ্যা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই আলোচনা থেকে বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ সম্পর্কে অনেকটাই ধারণা অর্জন করলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই শ্রেণী বিভাগের আলোকে আমরা দুই একটি সমস্যার সমাধান আমরা এখন দেখব। আশা করি তোমরা সেটা মনোযোগ সহকারে দেখবে এবং বেশি বেশি করে অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি সমস্যা দেখতে পাচ্ছ। 0.12 অর্থাৎ 0.12কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। এর সমাধানে যদি আমরা করি, এখানে এই কোনো দশমিক, এটা একটি দশমিক ভগ্নাংশ 0.12, আমরা 0.12 লিখলাম। একে কিভাবে সাধারণ বা সামান্য ভগ্নাংশ প্রকাশ, তোমরা সবাই জানো যে আমরা দশমিক বিন্দুর জন্য অর্থাৎ লব বাই হরের সাধারণ ভগ্নাংশের হরে প্রথমে কী লিখতে হবে? 1 লিখতে হবে। 1 দশমিক বিন্দুর জন্য কী লিখতে হবে? 1। তার দশমিক বিন্দুর ডানে যতগুলো অঙ্ক, এখানে তোমরা লক্ষ্য করে থাকো 1, 2, দুইটা অঙ্ক, এই জন্য এখানে দুইটা শূন্য বসানো হয়েছে। আর সাধারণ ভগ্নাংশের হরে লবে হবে, এখানে দশমিক বাদ দিয়ে, যে দশমিক বিন্দু বাদ দেওয়ার পরে, এই দশমিক বিন্দুটা বাদ দেওয়ার পরে যা থাকলো কি থাকে? 0, 1, 2। আমরা জানি যে সংখ্যার বামে শুধু শূন্য থাকে, তার কোনো মূল্য নেই। তাই শূন্য বাদ দিয়ে কী থাকে? 12। তাইলে লবে হবে কত? 12। আচ্ছা, এখন দেখো, আর আমরা জানি যে কোনো সাধারণ ভগ্নাংশকে অবশ্যই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। লঘিষ্ঠ আকারে কীভাবে প্রকাশ করা যায়? লব এবং হরের মধ্যে যে সাধারণ গুণনীয়ক সংখ্যাটি থাকে তা দ্বারা ভাগ করা। আমরা সহজভাবে বলে থাকি কাটাকাটি করা। এখানে যদি 12, নিচে লব আছে 12, হর আছে 100 বা 100, এই দুটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক তোমরা যদি খুঁজো, 12-র মধ্যে 4, 100-র মধ্যে 4, এটি কমন বা সাধারণ গুণনীয়ক। তাহলে 4 দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ 4 দ্বারা যদি কাটি, তাহলে হবে কত? 3। আর 4 দ্বারা যদি কাটি করলে কত হবে? 25। অর্থাৎ তাহলে ইকুয়াল টু কী দাঁড়ালো? 3/25। এটি হচ্ছে এই উল্লেখিত যে সমস্যা, দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশের রূপ। আশা করি বিষয়টা তোমাদের অনেকটাই পরিষ্কার হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ একটি দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ দেখলে। আমরা এবার আরও একটি নতুন তথ্য দেখব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, নিচের সংখ্যাগুলো দেখি নিচের সংখ্যাগুলো কি দেখবে? একটি বক্সের মধ্যে বেশ কিছু সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, যেগুলি আমরা আলোচনাতেই আমরা দেখেছি। এরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির সংখ্যা। আমরা এখানে ক বক্সের মধ্যে দেখলাম কিছু সংখ্যা চলে আসলো, আবার দেখো খ বক্সের মধ্যেও বাকি সংখ্যাগুলো চলে আসছে। অর্থাৎ সংখ্যাগুলোকে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, ম্যাজিকের মতো অনেকটা। তাহলে এখানে সংখ্যাগুলির মধ্যে বৈশিষ্ট্যগত মিল আছে, এখানে সংখ্যাগুলির মধ্যে বৈশিষ্ট্যগত মিল খুঁজে পাওয়া যায়।
এখানে লক্ষ্য করো লব্ধ হরাকারে -2, -12, 0.12, 0.3 পৌনঃপুনিক। এখানে এই সবগুলি কিন্তু মূলদীয় ভগ্নাংশ বা মূলত সংখ্যার অন্তর্ভুক্ত, এরা সবই। আবার খ বক্সের সংখ্যাগুলি লক্ষ্য করে দেখো, এখানে যে প্রথম যে সংখ্যাটি আছে দশমিক অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, এবং পরের সংখ্যাটি আছে √7, অর্থাৎ 7-এর বর্গমূল। আমরা জানি যে পূর্ণবর্গ নয় এরূপ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার, পূর্ণবর্গ নয় এরূপ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গমূল অবশ্যই অমূলদ সংখ্যা। আশা করি তোমরা মূলদ অমূলদ সংখ্যা খুঁজে পেতে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আরেকটি সমস্যা নিয়ে দেখব। প্রমাণ করো যে √2 অর্থাৎ 2-এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তাহলে চলো দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান দেখব এখন। তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্যাটি দেখতে পাচ্ছ, আমার এই সমাধানও এখানে করা আছে। আমরা এটা দেখব যে কীভাবে প্রমাণ করা হলো। প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। আমরা ইতিমধ্যে জেনেছি যে পূর্ণবর্গ নয় এইরূপ সকল অখণ্ড ধনাত্মক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, এটা আমরা জানি। কিন্তু এটা কেন অমূলদ সংখ্যা তার প্রমাণ এবার আমরা দেখব। প্রথমে আমরা ধরে নেই এই যে √2টা, এটাকে আমরা ধরে নিলাম কি সংখ্যা? মূলদ সংখ্যা। আর যদি মূলদ সংখ্যা যদি হয়, তাহলে মূলদ সংখ্যা হওয়ার জন্য যে শর্ত, এখানে মূলদ সংখ্যা হওয়ার জন্য শর্ত হলো অবশ্যই এটা লব্ধ হরাকার হবে। এখানে p/q আকারের, এবং অবশ্যই pqটা কি হবে? পরস্পর সমমৌলিক স্বাভাবিক সংখ্যা হতে হবে, এবং q এর মানটা অবশ্যই 1 থেকে বড় হতে হবে। এই শর্তের মধ্যে যদি পড়ে তাহলে আমরা বলতে পারবো যে √2 যে আমরা ধরে নিলাম মূলদ সংখ্যা, সেটা সঠিক। তাহলে তো চলো দেখি, প্রমাণে দেখি কি বলে। এখানে প্রমাণে এসে আমরা প্রথমে কি করলাম? বর্গ করলাম। বর্গ করলে এই রুটটা উঠে যাবে, স্কোয়ার উঠে যাবে, 2 থাকলো। এবার সে বর্গ করলে p²/q²। অভিপক্ষকে কিউ দ্বারা গুণ যদি করি, বাম পক্ষে কিউ দ্বারা গুণ করলে 2q, বাম পক্ষে কিউ দ্বারা গুণ করলে হয় 2q, আর ডান পক্ষে যদি কিউ দ্বারা গুণ করি, একটা কিউ ভাগে কেটে যাবে, থাকবে কি p²/q। আচ্ছা, তাহলে স্পষ্টত যে বিষয়টা দেখা যাচ্ছে এখানে, যে 2q, twice q, এখানে twice q 2 পূর্ণ সংখ্যা। কিউটাও আমরা কি বলেছি? এক থেকে বড় সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা। কাজেই দুটার গুণফল 2 এবং q, এই দুটার গুণফল কি হবে? অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। তাই বলা হয়েছে স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা। কিন্তু অপরপক্ষে p²/q, আমরা ইতিপূর্বেই বলে নিয়েছি p ও q পরস্পর সহমৌলিক। সহমৌলিক তাদেরকে বলা হয় যাদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক থাকে না। তার মানে কি? p²/q অবশ্যই ভগ্নাংশ। তাহলে আমরা বাম পক্ষে দেখতে পাচ্ছি পূর্ণ, ডান পক্ষে ভগ্নাংশ। আর আমরা জানি পূর্ণ কখনোই ভগ্নাংশের সমান হতে পারে না, এটা অসম্ভব। তাই p²/q পূর্ণ সংখ্যা না হয় এই দুইটি, অর্থাৎ twice q এবং p²/q দুটাই সমান হতে পারে না। তার মানে কি? twice q not equal p²/q, অর্থাৎ √2কে p/q আকারের ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। অর্থাৎ
স্কোয়ার রুট টু নট ইকুয়াল পি বাই কিউ। তার মানে কি, আমরা এই যে শুরুতে ধরে নিয়েছিলাম যে স্কোয়ার রুট একটি মূলদ সংখ্যা, আমরা এসে কি পেলাম, মূলদ সংখ্যা হওয়ার যে শর্তগুলি বিধিগুলি রয়েছে তা পূরণ করে না, তাই রুট ওভার টু কি নয়, মূলদ সংখ্যা নয়, অর্থাৎ রুট ওভার টু একটি অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখন বিষয়টি পরিষ্কার হয়েছ। এভাবে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা যারা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল সহজেই এই পদ্ধতিতে, এই নিয়মে করতে পারবে, আশা রাখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা এই যাবৎ যে আলোচনাগুলি পেলে বা দেখলে, এর আলোকে আমি তোমাদের একটি বাড়িতে প্র্যাকটিস করার জন্য একটা বাড়ির কাজ দেব। তোমরা খাতায় লিখে নাও, প্রমাণ করো যে রুট ওভার 7 একটি অমূলদ সংখ্যা। আশা করি সবাই এই সমস্যাটি সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পাঠের এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ।